নমস্কার। সবাইকে জিজ্ঞেস করি ভালো আছেন তো? কেননা করোনায় করোনা ভাইরাসের জন্য সবাই এখন চিন্তিত, ভীত। এই তো আজকের খবর, 2,60,000 লোক মারা গিয়েছে। ভয় তো হয়, কিন্তু কাল রবীন্দ্রনাথের জন্মদিন। রবীন্দ্রনাথের কথা মাথায় রেখে বলি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কৃষকও কিন্তু বাঁচতে চায়। দৈনন্দিন কৃষিকাজে তার যে অভিজ্ঞতা হচ্ছে, তার যে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, ফসল কমে যাচ্ছে, কৃষক কিন্তু চিন্তিত। সে প্রতিদিন বলে, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো চাষ করি। এখন ভালো চাষ কী হতে পারে? অনেক কিছু সম্ভাবনা আছে, তবে আমরা মনে করি জৈব চাষ, অর্গানিক ফার্মিং একটা ভালো চাষ, উন্নত চাষ। জৈব চাষ বলতে আমরা কি বুঝি? সহজ কথা, যেখানে কোনো অজৈব কৃষি পদার্থর অস্তিত্ব নেই, অর্থাৎ যেখানে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড আমরা ব্যবহার করব না। আমরা সেই জায়গায় রাসায়নিক সারকে বাদ দিয়ে, কীটনাশক পদার্থকে বাদ দিয়ে, আগাছানাশক রাসায়নিক পদার্থকে বাদ দিয়ে আমরা নির্ভর করব জৈব সার, জীবাণু সার, শস্যাবর্তন, ক্রপ রোটেশন যাকে বলা হয়, এছাড়া জৈব কীট নিয়ন্ত্রণ। অর্থাৎ এটা একটা হলিস্টিক ম্যানেজমেন্ট। শুধুমাত্র জৈব সার, জৈব নিয়ন্ত্রণই ব্যাপারটা নয়। প্রকৃতির সঙ্গে ভারসাম্যতা বজায় রেখে দেখতে হবে প্রকৃতি যেন সাড়া দেয়। এটা হচ্ছে ইন হারমোনাইজেশন উইথ নেচার। এটাকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলেই কিন্তু জৈব সার বা জৈব নিয়ন্ত্রণকে ব্যবহার করে আমরা জৈব কৃষিকে সফল করে তুলতে পারব। মনে রাখতে হবে, জৈব চাষের হচ্ছে গিয়ে 4টি স্তম্ভ। একটা হচ্ছে সুস্বাস্থ্য রক্ষা করা, আর একটা হচ্ছে বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করা, পরিচ্ছন্ন কৃষি তার ব্যবস্থা করা, এবং পরিবেশকে সংরক্ষণ করা, ভালো রাখা। বিষয়ের গভীরে ঢোকার আগে একটু পুরনো কথাকে একটু আলোচনা করে নিই। মনে করুন তো, চাষ কবে শুরু হয়েছিল? সেই 10,000 বছর আগে, নিওলিথিক পিরিয়ডে। তখন না ছিল রাসায়নিক সার, না ছিল কীটনাশক পদার্থ, প্রকৃতি ছিল খুব সুন্দর, পরিবেশ ছিল খুব মনোরম। যেন সেই বঙ্কিমচন্দ্রের ভাষায়, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম। আস্তে আস্তে সেই কৃষি 10,000 বছর পা দিয়ে ফেলল। তাহলে রাসায়নিক ফার্মিং বা কেমিক্যাল ফার্মিং কবে শুরু হয়েছিল? বেশি দিন নয়, 10,000 বছরের মধ্যে মাত্র 180 বছর আগে। মনে পড়ে, ইংল্যান্ডে 1844 খ্রিস্টাব্দে প্রথম 3 টন রাসায়নিক সার তৈরি হয়েছিল, সুপার ফসফেট। তারপরে 1910 সালে অ্যামোনিয়া হলো। তারপরে ডিডিটি আবিষ্কার হলো, কীটনাশক পদার্থ যদিও আবিষ্কার হয়েছিল, কিন্তু ইনসেকটিসাইড হিসেবে প্রথম ব্যবহার হলো 1932 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সবুজ বিপ্লবে আরও বেশি করে এদের ব্যবহার করা হলো, সেটা পরে আসছি। দেখুন, যেটা 3 টন দিয়ে শুরু করা হয়েছিল 1844 সালে, আজকে 2020 কাছাকাছি তার পরিমাণ গিয়ে পৃথিবীতে দাঁড়িয়েছে 200 টন। ভারতবর্ষে সেটা 26 টনের, এবং আমাদের টন, এবং সেটা ব্যবহারটা আমি জানতে আমাকে অনেকেই জানতে চেয়েছিল, রাসায়নিক সার কি ক্ষতিকর, রাসায়নিক কীটনাশক কি ক্ষতিকর? আজকে এই বয়সে এসে সরাসরি উত্তর দেওয়া খুব কঠিন। এটা একটা বিতর্কিত বিষয়। কেননা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের কম্পোনেন্ট হচ্ছে গিয়ে একটা কেমিক্যাল ফার্টিলাইজার, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের একটা কম্পোনেন্ট হচ্ছে গিয়ে
আপনার পেস্টিসাইড। কিছু তো এই নিয়ে আলোচনা হচ্ছে, কাজ। যদি এক মুহূর্তে বলি ওগুলো খারাপ, তাহলে তো খুব খারাপ লাগবে, শুনতেও খারাপ লাগবে। কিন্তু আমাদের সামনে তথ্য নিয়ে আসতে হবে। একটা কথা নিজের মনে জিজ্ঞেস করুন, আমরা আজকে বাজার শস্য নিয়ে আসছি, সেটা কি ভালো? আগের মতো কি স্বাদ পাওয়া যায়? আমরা কি দাবি করতে পারি এ আমাদের স্বাস্থ্যের উপকার করবে? আদৌ নয়। ওই যে বললাম, 200 মিলিয়ন টন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হচ্ছে এখন হোল ওয়ার্ল্ডে। 26 মিলিয়ন টন হচ্ছে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে 15 লক্ষ টন। আস্তে আস্তে দেখা যাচ্ছে এত ইনডিসক্রিমিনেট ইউজ হচ্ছে, ভাবা যায় না। সারের কথায় বলি, 30 বছর আগে 1 কিলো সার দিয়ে 30 টন খাদ্যশস্য পাওয়া যেত। আর এখন 1 কিলো 1 টন যদি আমরা সার দিই, তাহলে আমরা পাবো 2 থেকে 3 কিলো খাদ্যশস্য। তো এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে কিন্তু আমাদেরকে খুব কঠিন অবস্থায় দেখুন না, পেস্টিসাইড এই মুহূর্তে সারা পৃথিবীতে 3 মিলিয়ন টনের মতো ব্যবহার। ভারতবর্ষে 50,000 মেট্রিক টন, আর পশ্চিমবঙ্গে 3,000 মেট্রিক টনের কাছাকাছি। এফএও, বিশ্ব খাদ্য সংস্থার একটা রিপোর্টে বলা হয়েছে, প্রতি বছর 3 মিলিয়ন যে শ্রমিক, তারা এই পেস্টিসাইডের জন্য সেখানে 18,000 লোকের মৃত্যু হয়। মায়ের দুধে পর্যন্ত চলে এসছে ডিডিটির রেসিডিউ। বাচ্চা, আজকে যে বাচ্চা জন্মাচ্ছে, সে কিন্তু পেস্টিসাইড রেসিডিউ মিশ্রিত খাবার খাচ্ছে। গ্লাইফোসেট যেটা রয়েছে, একটা আগাছানাশক, একটা ক্যান্সার মানে কার্সিনোজেনিক একটা পদার্থ। সুতরাং একটা স্বাস্থ্যের তো ক্ষতি হচ্ছেই। হেভি মেটাল রয়েছে সারের মধ্যে, সেই হেভি মেটাল, অনেকগুলো সার অ্যাসিড, অনেকগুলো সার ক্ষার, দূষণ রয়েছে জমিতে। রবীন্দ্রনাথ যদি আজকে বেঁচে থাকতেন, তো উনি বলতেন, মাটি ক্ষয় হয়ে গিয়েছে, দেখা দিয়েছে নিস্তব্ধ কাঁকড়ের তোলপাড়, এটা যেন একটা মহিষাসুরের মুণ্ড। একটা আমাদের মাটি আজ বিপন্ন, আমাদের আমাদের কৃষি আজ বিপন্ন। তাহলে কি কোনো উপায় নেই এখান থেকে উত্তরণের? আছে, নিশ্চয়ই আছে। ফিরে চল মাটির টানে। আবার সেই যে আমরা 10,000 বছরে ওই যে আমরা জৈব চাষ নিয়ে যেখানে আমরা ব্যস্ত থাকতাম, সেটা বৈদিক চাষই হতে পারে বা প্রাকৃতিক চাষ হতে পারে, কিন্তু সেই চাষের দিকেই আবার ফিরে আসার একটা প্রচেষ্টা, একটা আন্দোলন তৈরি। চাষ করাটা একটা আন্দোলন। এই জৈব চাষ কিন্তু পরম্পরাগত যে জৈব চাষ, সে জৈব চাষ নয়। আধুনিক জৈব চাষ হচ্ছে বাণিজ্য ভিত্তিক, মার্কেট ওরিয়েন্টেড। এখানে আছে, আপনি হঠাৎ জৈব চাষ করতে শুরু করে বাজারে চলে এলেন, বাজারে নিয়ে এসে, পণ্য নিয়ে এসে বলতে থাকে এটা জৈব। আদৌ বিশ্বাস করবেন না। যতক্ষণ না পর্যন্ত এটা সার্টিফাইড, ততক্ষণ পর্যন্ত কোনো উপভোক্তা এটাকে বিশ্বাস করা উচিত নয়। তাহলে সার্টিফিকেশনটা কি? আসলে একটা স্ট্যান্ডার্ড মেনে সার্টিফিকেশন করা হয়, ইন্সপেকশন করা হয়। পৃথিবীতে অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে, আইফোম আছে, কোডেক্স আছে, ইউরোপিয়ান রেগুলেশন আছে, জাজ আছে। মিনিস্ট্রি অফ কমার্স 2002 সালে করেছিল ন্যাশনাল প্রোগ্রাম ফর অর্গানিক ফার্মিং। তাতে এনপিওপি হচ্ছে ওই স্ট্যান্ডার্ডের নাম। এবং এই এনপিওপি স্ট্যান্ডার্ড, তার অ্যাপিটা হচ্ছে তার সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি অফ কমার্স থেকে, ওরাই এটাকে হ্যান্ডেল করে। ওরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে, এই আইফোম কোডেক্স সব কিছু মিলিয়ে। ওদের সঙ্গে আমাদের অনেক কিছু হারমোনাইজড হয়ে আছে আজকে। সমস্ত দিক বিবেচনা করে একটা স্ট্যান্ডার্ড করা হয়েছে, যেন কোনো রকম ফ্রডের সম্মুখীন। যাই হোক, তো এইখানে তিনটে ব্যাপার আছে। একটা একটা সার্টিফিকেটিং। তো এনপিওপি স্ট্যান্ডার্ড তো তৈরি হয়েছে, কোনটা
হবে জমি কীরকম করা উচিত, কি কোনটা সার দেওয়া উচিত, কোনটা জৈব, কোনটা এইসব কথা বলা আছে। দেখবেন অ্যাপিডার ওয়েবসাইট যদি খোলেন 26টা অ্যাক্রিডিটেড সার্টিফাইং এজেন্সি আছে, ইন্সপেকশন এজেন্সি আছে, যে কোনো চাষে যোগাযোগ করতে পারে। যদি করা যায় তাহলে একটা থার্ড পার্টি সার্টিফিকেশন, যখন আমরা এক্সপোর্ট করবো কোনো জৈব জৈব থার্ড পার্টিকে দিয়ে সার্টিফাই করাটা খুব দরকার। আর ওটা যদি না হয় তাহলে কিন্তু ওর কোনো মূল্যায়ন হবে না, কেউ নেবে না সঙ্গে এইদিকে গুরুত্ব হচ্ছে পার্টিসিপেটরি গ্র্যান্ট পিজিএস, সেই পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম, এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের, ওরা কিন্তু এটাকে হ্যান্ডেল করে। পিজিএস ইন্ডিয়া এই লোগোটা ওরা অর্গ্যানিক, সেখানে থার্ড পার্টি সার্টিফিকেশনের সময় এক্সপোর্টের ক্ষেত্রে হোক বা ডোমেস্টিক মার্কেটের ক্ষেত্রে হোক, সেখানে পিজিএস সার্টিফিকেশনটা হয় পিজিএস ইন্ডিয়া। ওখানে আবার একটা আছে পিজিএস অর্গ্যানিক, পিজিএস গ্রিন, সে কথা পরে আসছে। আজকে কিন্তু আবার একটা নতুন অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বা মিনিস্ট্রি অফ কমার্সের সার্টিফিকেশনটাই বড় কথা নয়, আর একজন আসে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে ফুড সেফটি অথরিটি অফ ইন্ডিয়া, FSSAI, ওরা জৈবিক ভারত বলে একটা একটা লোগো আছে। তার মানে যে সার্টিফিকেটই আপনারা দিন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোথাও আছে কিনা সেটাকে যাতে আমরা দূরে সরিয়ে ও নিশ্চয়তা করার জন্য আমরা এই খুব ইম্পর্টেন্ট। তা যাই হোক, আমাদের এই সার্টিফিকেশনের ব্যাপারে না করলে কিন্তু বাজার পাওয়া খুব কঠিন। এখন প্রশ্নটা হচ্ছে আপনি জৈব চাষ করবেন কি করে? জৈব চাষ করাটা কিন্তু খুব একটা সহজ একটা পদ্ধতি আছে। প্রথমত আপনি যে জমিটা নির্বাচন করবেন হওয়া দরকার, সয়েলটাকে হওয়া দরকার, না হয় তাহলে ওই জমিতে জৈবিক চাষ লাভ নেই। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের জৈবিক চাষ যে কোনো জমিতে করলেই কিন্তু সেটা সঙ্গে সঙ্গে জৈবিক হয় না। ফার্স্ট ইয়ার কনভার্সন, থার্ড ইয়ার কনভার্সন, অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড আমরা যবে একেবারে শেষ ব্যবহার করেছি সেই দিন থেকে শুরু, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এইভাবে তৃতীয় বছরের শেষে এসে ওরা পুরোপুরি জৈবিক বা অর্গানিক হবে। সুতরাং জমি নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে জল ব্যবহার করবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর যে কোনো ফসল বা শস্য কিন্তু জৈবিক চাষের জন্য উপযোগী নাও হতে পারে। সুতরাং শস্য কোনটা হবে সেটাও কিন্তু আপনার একটু পড়াশুনো করে জেনে স্থানীয় এলাকার আবহাওয়া পরিস্থিতি বিচার করে নির্বাচন করা উচিত। জাতটা কিন্তু উচ্চ ফলনশীল জাত হওয়াটা ঠিক নয়, এখানে এমন একটা জাত নির্বাচন করতে হবে যে জাত জৈবিক চাষের পক্ষে উপযোগী হবে, কার্যকরী হবে। এছাড়া আপনি অবশ্যই তো রাসায়নিক সার দিতে পারবেন না, আপনাকে দিতে হবে সার। তো আজকাল ভুলেই গিয়েছে লোকে। আমাদের ছোটোবেলায় আমরা শুনতাম গ্রিন ম্যানিওরিং, ওটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। হয় সেজবানিয়া অ্যাকুইলিয়াটা ধনচে বা সেজবানিয়া রোস্টাটা বা মুগ 60 দিন বা 65 দিনের পর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, এগুলো ছিল গ্রিন ম্যানিওরিং। সেটা বন্ধ হয়ে গেছে। ক্রপ রোটেশন, শস্য গাছ, একটা লিগুমিনাস প্ল্যান্টকে শস্যাবর্তনের, সেটাও কিন্তু আজকাল খুব একটা হয় না, ওটাকে গুরুত্ব দিতে হবে। আর কি, আর দিতে হবে কম্পোস্ট সার। আমরা তো সবাই জানি কেঁচো সার, ভার্মি কম্পোস্টের কথা, ওর জন্য প্রচুর অনুদান দেওয়া হয়, প্রচুর প্রকল্প রয়েছে, চাষিরা এরা অনেকেই জানে। জীবাণু সার আছে, বায়ো ফার্টিলাইজার। একটা কথা মাথায় রাখতে হবে, জীবাণুদেরকে কিন্তু ইগনোর করবেন না। এই যে আজ 19, এটা একটা ভাইরাস, 10 থেকে 12 সাইজ, এত সংখ্যক পৃথিবীতে আজ 30 লক্ষ লোককে আক্রান্ত করে দিল। মাটির জীবাণু করতে হবে, আর ওরা সক্রিয় হলেই প্ল্যান্ট নিউট্রিয়েন্ট সাপ্লাইটাকে কার্যকরী করা যায়। আমরা ওটাকে বারবার বলি, জীবাণু সক্রিয় করুন, যে কোনো নিউট্রিয়েন্ট ছাড়া ভাবাই যায় না। সুতরাং সেটা দেখতে হবে। আর ইন্ডিজিনিয়াস প্রসেসে যেগুলো আজকাল হচ্ছে, গব্য, অমৃত পানি, সঞ্জীবনী, এগুলো তো দারুণ।
আবার ইএম টেকনোলজি রয়েছে, এফেক্টিভ মাইক্রো অর্গানিজম টেকনোলজি, সেগুলোকেও ব্যবহার করা যেতে পারে। আবার জৈবিক কীট নিয়ন্ত্রণ, ওটা খুব দরকার। জৈবিক কীট নিয়ন্ত্রণে আপনারা কীভাবে আমরা করতে পারি? আমরা তো জানি লাইটের ট্র্যাপের মধ্যে নিয়ে আসা, যেটা মেকানিক্যাল কন্ট্রোল, কিংবা আমরা ওই যে সমস্ত জিনিস রয়েছে, আমরা বন্ধু পোকাকে কাজে লাগিয়ে, কিংবা এমন করা যেতে পারে যে শত্রু পোকা আছে তাকে রোগগ্রস্ত তৈরি করে, সেটাও একটা কন্ট্রোল করার জায়গা। কিংবা যে শস্যকে যে ক্ষতি করছে যে জীবাণু, তাদের কন্ট্রোল করার জন্য কিছু জীবাণু আছে, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, হার্জিনিয়াম, সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এইগুলোকে কার্যকরী করা, এইগুলোকে জোগাড় করা, এইগুলোকে করতে হবে। আর কি অনেক কিছু ভেষজ উদ্ভিদ, হয় তার বীজ বা তার তেল বা তার ছাল কাজে লাগিয়ে আমরা অনেক কিছুভাবে করছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিম তেল, নিমখোল, এতে বিখ্যাত হয়ে গেছে, এখন চাষিদের ঘরে ঘরে এ কথা হয়। এগুলোকে উপেক্ষা করা চলবে না, এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এইগুলো করার পর দেখতে হবে, আর একটা জিনিস দেখতে হবে, বাস্তুতন্ত্র যেন ঠিকমতো বজায় থাকে। আচ্ছা, আগেকার দিনের কথা ভাবুন তো, যখন আমরা চাষ, আমাদের ঠাকুরদা বা বাবারা, ওই সময় দেখা যেত ধানের ক্ষেতে কত রকমের পোকা মাকড় আসতো, সাপ আসতো, ব্যাঙ আসতো, পাখি ধ্বংস করে দিত। একটা প্রাকৃতিক নিয়ন্ত্রণ ছিল। আর সেই প্রকৃতিটা কোথায়? এখন শকুনও পর্যন্ত নিচে নামে না। রাসায়নিক কীটনাশক পদার্থ দিতে দিতে এমন একটা জায়গায় ওদের কাছেও কিন্তু এটা ত্যায্য হয়ে গিয়েছে। তো এই একটা কঠিন জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। বাস্তুতন্ত্রটাকে বাঁচিয়ে রাখতে হবে, বাস্তু বৈচিত্র্যকে বজায় রাখতে হবে, এবং মনে রাখতে হবে পিঁপড়ে টিপড়ে এরাও কিন্তু খুব কার্যকরী, এগুলোকেও কাজে লাগানো যায়। আমাদের এই ওই জৈব চাষে যে হারমোনাইজেশনের কথা বলি, এদের সঙ্গে হারমোনাইজ করে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপর আপনারা হারভেস্ট করলেন, কোথায় রাখবেন, বিক্রি করার সময় কোন পলিথিন ব্যবহার করবেন, সমস্ত কিছু কিন্তু স্ট্যান্ডার্ডে দেওয়া আছে। এর মধ্যে আরও কতগুলো ব্যাপার আছে, রেইন ওয়াটার হারভেস্ট, সয়েল এনরিচমেন্ট, তারপরে মনে করুন সোলার এনার্জি, যতখানি সোলার এনার্জিটাকে কাজে লাগানো যেতে পারে সেইটা দেখা। অর্থাৎ কতগুলো, এবং যে সমস্ত ন্যাচারাল সাইকেল আছে, নাইট্রোজেন সাইকেল, কার্বন সাইকেল, ফসফরাস সাইকেল, এই সাইকেলগুলোকে যাতে মেনটেন করা যায় সেগুলোকে দেখতে হবে, সেগুলোকে গুরুত্ব দিতে হবে। সুতরাং এইগুলোকে যদি আমরা ঠিকমতো গুরুত্ব দিতে পারি, তারপরে কিন্তু ওই একটা কথা বললাম, শুধুমাত্র ফিলোসফিক্যাল ওয়েতে আমি অর্গানিক করব, খুব ভালো কথা, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেশনের দিকে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বাজার পাবো না। তবে অর্গানিক ফার্মিং একটা বিরাট সুযোগ করে দিয়েছে। আজকে যদি গ্লোবাল ডেটা আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে সারা পৃথিবীতে 57 মিলিয়ন হেক্টর জমিতে জৈব, তার যে মূল্য, মার্কেট ভ্যালু, সেটা হচ্ছে 81 বিলিয়ন আমেরিকান ডলার। ইন্ডিয়াতে কতখানি জৈব চাষ হচ্ছে 3.5 মিলিয়ন হেক্টর। এর মধ্যে 50% কাল্টিভেটেড এরিয়ার জন্য আর 50% ওয়াইল্ড হারভেস্ট, অর্থাৎ 1.75 এটা আমরা বলি কাল্টিভেটেড, আর এটা 1.75 এটা আমরা বলি ওয়াইল্ড। এই সমস্ত ডেটা অ্যাপিডা এগুলোকে দিয়েছে। ঠিক জাস্ট আপনারা যদি অ্যাপিডার ওয়েবসাইট খোলেন তাহলে এগুলোকে পাবেন। এমনকি যদি আপনারা FIBL আইফোমের ইয়ারবুকটা দেখেন 2018-তে, তাহলে আপনার বিশ্বের স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন। এখানে গর্ব করার ব্যাপার আছে, যত অর্গানিক প্রডিউসার আছে হোল ওয়ার্ল্ডে ইন্ডিয়া হচ্ছে নাম্বার 1। আমাদের ফার্মারের সংখ্যা যারা অর্গানিক করছে 11.5 লক্ষ, এটা কম নয়। তবে 3.5 মিলিয়ন হেক্টর, এটা কিন্তু আমাদের পজিশন 9 করে রেখেছে ওয়ার্ল্ডে। আমরা যদি বলি, সিকিমকে তো আমরা 2016 সালে পুরোপুরি অর্গানিক স্টেট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। ওর 75,000 হেক্টর পুরোপুরি আমরা অর্গানিক এরিয়াতে। এছাড়া মধ্যপ্রদেশের 6 লক্ষ হেক্টর জমিতে সার্টিফাইড অর্গানিক এরিয়া। কিন্তু আনফর্চুনেটলি পশ্চিমবাংলায় মাত্র 6 থেকে 6,500 হেক্টর হচ্ছে সার্টিফাইড, যেটা 4,000 হেক্টর হচ্ছে গিয়ে একেবারে সার্টিফাইড, আর আন্ডার কনভার্সন এটা হচ্ছে আপনার এই 1,500 হেক্টর। এখনও স্যাটিসফ্যাক্টরি নয়।
কেন এগোতে চায় না, ওর কথায় পরে আসছি। আর একটা ভারতবর্ষ 1.71 মিলিয়ন টন জৈব পণ্য উৎপন্ন করছে। তার মধ্যে তৈলবীজ আছে, আখ আছে, ধান আছে, অন্যান্য মিলেট রয়েছে, ডাল আছে, তারপর রয়েছে মেডিসিনাল প্ল্যান্ট, তারপর হচ্ছে প্ল্যান্টেশন ক্রপ মানে চা কফি রয়েছে, তারপর রয়েছে আপনার স্পাইসেস রয়েছে, তারপর আপনারা ধরুন ভেজিটেবলস রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে। এইগুলোকে নিয়েই কিন্তু আমাদের 1.7 মিলিয়ন টন আমরা 2018 সালের কাছাকাছি আমরা তৈরি করেছি, এক্সপোর্ট করেছি কিন্তু আমরা অনেকখানি। আমাদের প্রায় এক্সপোর্ট করা হয়েছে 4.5 লক্ষ টন, এবং তার জন্য যে বাজার মূল্য হয়েছে সেটা ইউএস ডলার হচ্ছে গিয়ে 550 US ডলার, যারা যেটা টাকায় গিয়ে দাঁড়াবে 3,500 থেকে 4,000 টাকার মতো, কোটি টাকার মতো। সুতরাং একটা আর্থিক ক্ষেত্র তৈরি হয়ে আছে, জানতে হবে, না জানলে তো সুযোগ পাওয়া যাবে না। আর একটা জিনিস বলার কথা, যে পশ্চিমবঙ্গে এরকম কেন কম হলো। 55 লক্ষ হেক্টর তো জমি পশ্চিমবঙ্গে চাষ হয়, কিন্তু আনফর্চুনেটলি প্রান্তিক চাষি মার্জিনাল ফার্মার যারা, এরা আছে 26 লক্ষ হেক্টরে, আর 16 লক্ষ হেক্টর হচ্ছে গিয়ে স্মল ফার্মার। তাহলে এই যদি হয়ে যায়, 55 লক্ষ হেক্টর থেকে এইভাবে বাদই হয়ে গেল, পড়ে রইল প্রায় 15 লক্ষ হেক্টর, তাহলে কতখানি সার্টিফাই করাতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের পাশের দেশ বাংলাদেশ, যেখানে 8 মিলিয়ন হেক্টর চাষযোগ্য জমি, সেই জায়গায় ওখানে কিন্তু 1.7 লক্ষ হেক্টর ওরা সার্টিফাইড করেছে, অর্গানিক সার্টিফাইড। ওরা যদি করতে পারে, আমরা করতে পারবো না কেন? ওরা কিন্তু বিশ্বে জৈব বাজারটা ধরে নিয়েছে অনেকখানি। আমাদের হয় সেটা ইচ্ছে নেই, অথচ অথবা সচেতনতা তৈরি করা হয়নি। এইগুলো জানতে হবে। এখানে এই যে সুযোগ আছে, সুযোগটা নিতে হবে। গভর্নমেন্ট সাপোর্ট রয়েছে প্রচণ্ড। পিকেভিওয়াই একটা পরম্পরা কৃষি বিকাশ যোজনা, ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের দেয়া 300 কোটি টাকার মতো রাখা হয়েছে সেই জায়গায়। সেখানে ক্লাস্টার অ্যাপ্রোচ আছে, অর্থাৎ আমি যদি মানে ক্লাস্টার একটা গুচ্ছ গ্রাম তৈরি করে যারা জৈব চাষ করবে, তাহলে টাকা পাওয়া যাবে। এবং সেই টাকা প্রায় ধরুন 50 একর যদি করা যায়, তাহলে 10,000 টাকা পাবে, এবং সার্টিফিকেশনের জন্য 4.5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। সুতরাং তো সামাল করতে হবে এটাকে, ঠিক এই সুবিধাটা ঠিক মতো নিতে হবে। আর একটা ব্যাপার, খুব দুশ্চিন্তার হোক বা চিন্তার হোক, সেটা হচ্ছে যে আমাদের অনেককেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কি সার্টিফাইং এজেন্সি কথা কারোর জানেন? এই যেমন আমাদের স্কাল, তারপর মনে করুন রয়েছে এসজেএস, আইএমও, এদের কথা ল্যাকন ইন্ডিয়া, এরা যে সার্টিফাইং এজেন্সি, এদের কথা কেউ জানেন? কয়েকজন ছাড়া অনেকেই কিন্তু জানে না। অর্থাৎ যে সার্টিফাই করা যেতে পারে, এই সচেতনতা কিন্তু তৈরি হয়নি। পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম পিজিএস কিছু কিছু হয়েছে, আমাদের জলপাইগুড়ির দৈপায়ন সেন ও ব্যাপারে খুব ভালোভাবে উদ্যোগ নিচ্ছে, এবং ভারত আমাদের রিজিওনাল সেন্টার যেটা ভুবনেশ্বরে রয়েছে, সেই তারাও কিন্তু এই ব্যাপারে প্রচণ্ড প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু ওদেরও কিন্তু ফ্রাস্ট্রেশন যে পশ্চিমবাংলায় যতটা সহযোগিতা পাওয়ার কথা সার্টিফিকেশনের ব্যাপারে, তা হচ্ছে না। যতটা হয়েছে, এই যে 6,000 হেক্টর বললাম, এর অধিকাংশটাই হচ্ছে চায়। কিন্তু পশ্চিমবঙ্গে কি সুযোগ কম? কালিম্পংয়ে অর্কিড আছে, দার্জিলিংয়ে কমলালেবু আছে, চা আছে, তারপরে রয়েছে মনে করুন মালদা, মুর্শিদাবাদ, ওই সমস্ত জায়গায় আম আছে, বারুইপুরে পেয়ারা আছে, তারপর রয়েছে লিচু আছে। এইগুলোকে যদি ফল টলগুলোকে আমরা, তাহলে কিন্তু এই বাজার বা এই সুযোগ আমরা নিতে হবে। তাহলে ওই একই কথা কিন্তু আমি বলে রাখছি, শুধু ফিলোসফিক্যালভাবে অর্গানিক করলে কিন্তু চলবে না, যে ইকোলজিক্যালি করছি, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে করছি, খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু সবচেয়ে বড় কথা, পয়সা যদি চাষি না পায়, তাহলে কতদিন সে করবে? সবুজ বিপ্লবে যে এত রাসায়নিক সার, এত চাষিরা ব্যবহার করেছিল, ওরা কিন্তু আশায় বাদে ঘর। ওদের আশা ছিল বোধহয় কিছু হবে, কিন্তু ওরা পরে দেখতে পেল জমি নষ্ট হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পরিবেশ দূষিত হয়ে গেছে। তাই তো আজকে জৈব কৃষিতে আসা। কিন্তু ওদের সঙ্গে সঙ্গে আর্থিক যে উপার্জন হতো, সেই উপার্জনটাও কিন্তু আজকে আর হচ্ছে না। তো এই যে একটা
কষ্টের মধ্যে চাষির চলা, এটাকে সুযোগ নিতে হবে জৈব চাষের মধ্য দিয়ে। গভর্নমেন্ট সাপোর্ট যখন রয়েছে, অনেকে অভিযোগ করে যে আমরা লোন চেতে যাই, লোন পাই না, কেউ লোন দেয় না। আমরা যে জৈব চাষ করি তার ফসলটা কম ফলে, লাভ হয় না, কিংবা মনে করুন আমি যে ইনপুট পাই সেই ইনপুটটা প্রচণ্ড বা দামি, বা সেটা অনেক সময় বিশ্বাসযোগ্য নয়, এই নিয়ে একটা চিন্তার ব্যাপার আছে। এগুলো সব খুব ভালো কথা। আমি যখন গাজিয়াবাদে ছিলাম বা বুলন্দশহরে ছিলাম, আমার ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ জৈব কৃষক ভারতভূষণ ত্যাগীর সঙ্গে কাজ করার মানে সুযোগ হয়েছিল। আমি দেখেছি বুলন্দশহরে ওনার অনেকখানি জমি পুরোটাই হচ্ছে অর্গানিক ফার্ম, জৈবিক ফার্ম। কাউকে যদি আদর্শ অর্গানিক ভিলেজ দেখানো দরকার মনে হয়, ওনার গ্রামকে দিয়ে দেখানো যেতে পারে। কি নেই, উনি আমাকে বলতেন, ডক্টর সাহেব ঘর হ্যায় তো ঘের নেই হ্যায়। আমার গোয়াল ঘরে যে গোয়ালে গরু রাখবো, দেখাশুনো করার কে লোক আছে? তা সত্ত্বেও উনি কিন্তু চেষ্টা করেছেন, এবং ওনার বায়োগ্যাস স্ল্যারি তৈরি হয়, ভার্মি কম্পোস্ট তৈরি হয়, গ্রিন ম্যানিউরিং হয়, অমৃত পানি, সঞ্জীবনী, জৈব নিয়ন্ত্রণের সমস্ত রকম ব্যবস্থা তিনি করে রেখেছেন। নিমখোল প্রচণ্ডভাবে দেন। উনি ওখানে একটা ফুড প্রসেসিং ইউনিট তৈরি করেছেন, যে ফুড প্রসেসিং ইউনিটে উনি যেটা সর্ষেটা পেলেন ওখান থেকে সর্ষের তেলটা বানিয়ে নিলেন, তারপর তাকে পিজিএস সার্টিফিকেশন করলেন, করে বাজারে নিয়ে গেলেন। আজকে ভারতভূষণ ত্যাগী সারা দেশের কাছে কেন, পৃথিবীর কাছেও একজন ইন্সপায়ারিং অর্গানিক ফার্মার। আমি তাকে শ্রদ্ধা জানাই আজকে এই বলার সুযোগে। সুতরাং অনেক কিছু আছে। এই যে আপনারা বলেন যে আপনারা লোন পান না, লোন পাবেন কেন? আপনি একা একা করলে কি লোন পেয়েছেন? অর্গানাইজেশন করতে হবে, রেজিস্টার হওয়া দরকার, তাদের দক্ষ লোকের উপস্থিতি থাকা দরকার, তাদের জানতে হবে টেকনোলজিটা, তাদের একটা লিঙ্কেজ রাখতে হবে, পাবলিক লিঙ্কেজটা ওদেরকে মেনটেন করতে হবে। নাবার্ড তারা একটা লিড আছে, তারা আর্থিক সাহায্য করে, সেই আর্থিক সাহায্য নিতে হবে। আমি যখন দিল্লিতে যখন মাঝে মাঝে খবর নিই, দেখি বায়োফাক বলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা আমাদের কর্ণাটকে রয়েছে, ইন্টারন্যাশনাল কম্পিটেন্স সেন্টার ফর অর্গানিক এগ্রিকালচার। ওদের সঙ্গে একটা ইন্টারন্যাশনাল অর্গানিক ট্রেড দিল্লিতে বা নয়ডাতে বা কর্ণাটকে বা বোম্বেতে এরকম একটা মিট হয়। সেখানে অর্গানিক বায়ার, অর্গানিক যারা তৈরি করে প্রোডাক্ট, তাদের সঙ্গে একটা মিট হয়। সারা পৃথিবী থেকে ডিম্যান্ড আসে। আমাদের পশ্চিমবঙ্গের চাষিদের জিজ্ঞেস করব, আপনার কজন ওখানে গিয়ে মিলেছেন? দিল্লি হাটে অর্গানিকে একটা রয়েছে, তবে হায়দ্রাবাদে 24 লেটার মন্ত্র, আপনার নবধান্য রয়েছে দিল্লিতে, আপনার রয়েছে লখনৌতে ইন্ডিয়া অর্গানিক। প্রচুর কিন্তু হয়তো স্ক্যাটার্ড ওয়েতে কিন্তু অর্গানিক মার্কেট রয়েছে। আমি বহুদিন আগে ঔরঙ্গাবাদে গিয়েছিলাম, তখন ড্যানিয়েল ছিলেন ওখানে, উনি একটা মার্কেট করতেন প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার বসত বিকেলবেলায়। ঠিক যেমন এখানে শান্তিপুরে শৈলেন চণ্ডী করেছেন, অদ্ভুত। উনি তো প্রাইজ পেয়েছেন এর জন্য। দূষণমুক্ত বাজার, আপনারা যদি কেউ পারেন চেষ্টা করে ঘুরে আসুন, ওই জায়গাটা দেখে আসুন। আপনি দেখুন রায়গঞ্জে চিন্ময় দাস, ও করছে চাষঘর, সেখানে আসছে। সুতরাং আপনি সুন্দরবনে বা একটা বাদান নাকি একটা অর্গানাইজেশন রয়েছে, তারা অর্গানিক ফিশ তৈরি করছে। সুতরাং চেষ্টা চলছে, এই চেষ্টাগুলোকে সুযোগ নিতে হবে। যদি শুধু মানে অভিযোগ করলে তো কোনো লাভ হবে না। আপনারা জানবেন আপনার প্রোডাকশন হয়তো কমে আসে ইনিশিয়াল ইয়ারে, কিন্তু যখন সয়েল অর্গানিক ম্যাটারটা ডেভেলপ করে যাবে, তখন কিন্তু আপনি কিন্তু ভালো রকম ফলন পাবেন, বেশি না পেলেও পাবেন। আপনি তো হাই প্রিমিয়ামে বেচছেন, আপনি তো আপনার সেল প্রাইসটা তো বেশি অন্য পণ্যের থেকে, সুতরাং আপনার লাভটা পুষিয়ে যাবে। কিন্তু হবে অর্থাৎ ফার্ম গেট থেকে ফার্ম গেট, একটা ফার্ম হচ্ছে কি এগ্রিকালচারাল ফার্ম, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফার্ম, এই দুটোর মধ্যে একটা লিঙ্কেজ ডেভেলপমেন্ট করতে হবে। আর একটা করতে হবে ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল। যারা অর্গানিক প্রডিউস করবেন তারা নিজস্ব অনেক ডকুমেন্ট মেনটেন করতে হবে, কোথা থেকে সার আনছেন, কোথা থেকে বীজ আনছেন, জমিটা কী ছিল, তার পিএইচ কী ছিল, তার এনপিকে স্ট্যাটাস কী ছিল, এই সমস্ত কিছু আপনার তথ্যের মধ্যে নিয়ে আসতে হবে। এমনকি যা কিনবেন তার জন্য আপনার ওই ভাউচার বা ক্যাশ মেমো ওগুলোকে রাখতে হবে, ইন্সপেকশনের সময় কাজে লাগবে এগুলোকে। হাওয়ায় হাওয়ায় কিন্তু হয় না।
এটা মাথায় রাখতে হবে। এর জন্য একটা নিষ্ঠা থাকা খুব দরকার। তা বলে কি পশ্চিমবাংলায় কি হচ্ছে না? কেন হচ্ছে না? আমি পশ্চিমবাংলাকে প্রণাম করি। যেভাবে এখানে জৈব চাষের উদ্যোগ নেওয়া হয় সেটা মারাত্মক। ফুলিয়াতে গিয়েছি গত কয়েক বছর ধরে, বিজ্ঞানী অনুপম পাল, যিনি দেবলদেবের ভাবশিষ্য, কত রকমের তিনি সুগন্ধি জাত, দেশি জাত ধানের ওখানে মেনটেন করছে, প্রায় 325টা, এবং তার মধ্যে 50টা হচ্ছে সুগন্ধি জাত। ওনার থেকে অনুপ্রাণিত হয়ে কুচবিহারের অমূল্য মিত্র, বর্ধমানের দেবপ্রসাদ রায়, কিছু ফার্মার্স ক্লাব, আমি শুনেছি অমিত দেব, চিন্ময়, রায়গঞ্জের, এরা সমস্ত রকমের বীজ নিয়ে আসে। ওরা দারুণভাবে কাজ করছে। এই তো চিন্ময়ের ওখানে যে আমি শুনি ওদের যে কাজ হয়, ও হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিজিনাস অর্গানিক মুভমেন্ট, ওর হচ্ছে কি সেক্রেটারি। ওরা ইনফরমেশন দেয় ওদের মাঝে মাঝে ওয়েবসাইটে। ওরা বলছে যে ওলের সঙ্গে কাঁচা লঙ্কা একটা মিশ্র জৈব চাষ করা যেতে পারে। সুতরাং অনেক কিছু সুযোগ আছে। অর্ধেন্দু শেখর চ্যাটার্জি ডিআরসিএসে, ওনার সঙ্গে সুব্রত কুণ্ডু, ওরা রয়েছেন। রবীন ব্যানার্জি আমি দেখি পুরুলিয়াতে একা একা ঘুরে বেড়াচ্ছেন, যে কী করে জৈব চাষকে, ওখানকার চাষিকে জৈব কৃষি নির্ভর করা যেতে পারে। ওখানে প্রচুর গোবর পাওয়া যায়। ঝালদাতে আমরা গিয়েছিলাম একটা জায়গায়, সেখানে দিয়ে যে প্রচুর গোবর পাওয়া যায়। সেখানে একটা প্রকৃতি ওখানে ব্লেজিংস দিচ্ছে। তারপরে আমাদের সরকারি কাঠামোতে বালাগারে সুশান্ত মুখার্জি বায়োগ্যাস স্ল্যারি তৈরি করার একটা টেকনিক্যাল প্রোগ্রাম নিয়েছে, যেটা একটা অর্গানিক মুভমেন্টের একটা বিরাট কম্পোনেন্ট। আমি নিজে কৃষ্ণদে যখন এখানে ছিল কাছাকাছি, জৈব চাষকে নিয়ে মাননীয় মন্ত্রী পূর্ণেন্দু বসুর উৎসাহে কতখানি এগিয়ে গিয়েছিল, না দেখলে ভাবা যায় না। আমাদের মাস্টারমশাই অধ্যাপক টিকে বসু, প্রফেসর টিকে বোস, আজ প্রায় 80 উত্তর বয়স, 85-86 বছর বয়স, এখনও তিনি জৈব চাষকে প্রচার করার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ওনার সঙ্গে রয়েছেন ডক্টর পরিতোষ ঘণ্টি, এরা নমস্য ব্যক্তি। মহাদেব প্রামাণিক রয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, চেষ্টা করছেন জৈব চাষকে আরও কী করে এগিয়ে নিয়ে আসা যায়। তো আমি এদেরকে শ্রদ্ধা জানাই, এরা প্রচণ্ডভাবে চেষ্টা করছেন। তবে আমার একটা কথা, যারা জৈব চাষের বাজার নিতে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন, জৈব কৃষি একটা আন্দোলন। এই আন্দোলনটা যদি একবার নষ্ট হয়ে যায়, আশায় চাষি ঘর বাঁধে। ও চাষি যেটা সবুজ বিপ্লবে বিশ্বাস করে এগিয়ে এসে হতাশ হয়েছে, আর যদি জৈব চাষের ব্যাপারে হতাশ হয়ে যায়, আর কিন্তু আমরা প্রকৃত বান্ধব চাষকে খুঁজে পাবো না। আমরা সাস্টেনেবল এগ্রিকালচার খোঁজার চেষ্টা করছি। এটা যেন না হয় ওয়েটিং ফর গোডো, স্যামুয়েল বেকেটের লেখা, গোডোর জন্য অপেক্ষায় রইলাম, গোডো কিন্তু কোনো দিনই এলো না। কত রকম ফ্রড, একটা অর্গানিক মাফিয়া গ্রুপ তৈরি হয়ে আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি নিয়ে যাচ্ছে জৈব চাষের নামে, তাতে কিন্তু চাষি ঠিকমতো উপকৃত হচ্ছে না। এমনকি জীবাণুসারের ব্যাপারেও যে স্ট্যান্ডার্ড, যে 10⁻7 CIP বা 10⁸ CIP পার ml বা 7 CIP পার গ্রাম ক্যারিয়ার থাকা উচিত, সেটা পাওয়া যায় না। কিন্তু তার থেকে যখন আমরা অমৃতবাণী করি, সঞ্জীবনী করি, সেখানে ইক্রিসের একটা স্টাডি আছে, সেখানে অ্যাজিটোব্যাক্টেরিয়ার পপুলেশন, অ্যাজোস্পাইরামের পপুলেশন, এমনকি পিএসবি পপুলেশন হাইলি। এগুলোকে যদি মনে রাখতে হবে যে সয়েল সোল অফ ইনফাইনিট লাইফ, অসীম অনন্ত আত্মা হচ্ছে জীবাণু। জীবাণু যদি ঠিকমতো আমরা নিজেরাই, অর্থাৎ লোকাল রিসোর্সকে কাজে লাগিয়ে আমাকে যদি এটাকে সমৃদ্ধ করতে পারি, তাহলেই অনেকখানি কাজ কিন্তু হয়ে যায়। আর একটা কথা বলবো, ধন্যবাদ দিতে হয় আমাকে, এই কৃষি জাগরণ আমাকে বলার সুযোগ দিয়েছে জৈব কৃষির ওপর বলতে। ডক্টর মিস্টার ডোমিনিককে আমি আমার কৃতজ্ঞতা জানাই। আমি অভিনন্দন করি নিশান্তকে, আমার সহকর্মী, এবং আমি করি স্বপ্নম কে, যে আমাকে সহযোগিতা করেছে, আর স্বপ্নম সেন, আর আমার সঙ্গে আমার ভাইপো পিনাকি, যে আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে, তাকেও আমি অভিনন্দন জানাই। আর বলি রবীন্দ্রনাথের কথা বলে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন করিতে পারি জয়। অর্থাৎ কোভিড ভাইরাসকে ভয় পাবেন না, ভয় পাবেন না। চাষির এই অবস্থা খারাপ দেখে বুকে সাহস বাঁধুন, সাহস বাঁধলেই কিন্তু ঠিকমতো এগোনো যাবে। এইবার সবার কথা শোনা হয়ে গিয়েছে, তাহলে একটা কাজ করুন। এইবার যে মাস্কটা আমি প্রথমে পরেছিলাম, সেই মাস্ক এবার আপনি পরুন। এই মাথায় যদি এই মাস্কটা আপনি পরেন, ধরে রাখবেন
যে এই মাস্কটা হচ্ছে গিয়ে অর্গানিক ফার্মিং, অর্থাৎ রাসায়নিক চাষ থেকে নিজেকে যদি বাঁচাতে হয় জৈব চাষ মাস্কিংয়ের কাজ করবে। সুতরাং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে শেষ করছি। ভালো থাকবে। নমস্কার।